হ্যালো এসএসসি 28 ব্যাচের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে ভেক্টর যে ফ্রি ক্লাস চলছে তার সর্বশেষ এবং অষ্টম লেকচারে আছি। ধারাবাহিকভাবে আমরা 8 নাম্বার ক্লাসে আজকে শুরু করব। 8 নাম্বার ক্লাসটা শুরু করব, যেখানে আমরা খুবই ইম্পর্টেন্ট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। এবং ক্যালকুলাসের যেসব বেসিক আইডিয়াগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা আজকে এখানে, যেগুলো না পড়লেই আমরা ফিজিক্সের কনসেপ্টগুলোতে আটকাই যাব, ওই রকম জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, সাথে ভেক্টর ক্যালকুলাসে আমরা ঢুকবো। সো আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আজকের ক্লাসের মাধ্যমে আমাদের যে মিশন ছিল সেই একটা চ্যাপ্টার ফ্রি শেষ করানোর জন্য, সেই চ্যাপ্টারটা আজকে আমাদের ইনশাল্লাহ শেষ হবে। সো যারা যারা আমাদের ক্লাসে অলরেডি জয়েন হচ্ছে, তোমরা একটু বাকিদেরকে একটু মেনশন করে দিবে, এবং যারা জয়েন হয়েছে তোমরা একটু আমাকে জানাবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা শুরু করব আজকে খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। এবং অন্যান্য দিনের মতো আজকের ক্লাসেও যারা সর্বোচ্চ মেনশন করবে এবং শেয়ার করবে তাদের জন্য থাকবে তোমাদের যে জার্সি, যে প্রিয় টিমের জার্সি গিফট হিসেবে থাকবে। সো তোমরা সবাইকে একটু মেনশন করে দিবে এবং নিজ নিজ প্রোফাইল থেকে শেয়ার করে দিবে। সো ক্লাস একটু আমরা সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা আমাকে একটু জানাবে, তারপর আমরা শুরু করব ইনশাআল্লাহ। সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা আমাকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিতে পারবো। একটু দেখি। ওকে ওকে, সবকিছু দেখা যাচ্ছে। সাউন্ড ক্লিয়ার কিনা একটু দেখি, সাউন্ডটা ঠিক আছে কিনা একটু দেখি। ওকে, সাউন্ডটাও ঠিক আছে। চলো আমরা শুরু করি তাহলে। আমরা আজকে পড়বো হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস, প্রথমে আমরা যাই ভেক্টর ক্যালকুলাসের মধ্যে। দেখো, আগে আমরা ক্যালকুলাসে যাই। ক্যালকুলাসের যে দুটো প্রধান শাখা, একটা হচ্ছে দুইটা প্রধান শাখা, একটা হচ্ছে অন্তরীকরণ আর একটা হচ্ছে সমাকলন। তো আমরা যদি একদম বেসিক কথা বলি, কোন একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ একটা বস্তু আছে, ধরো এই বস্তুটাকে যখন আমি ক্ষুদ্র 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 অনেকগুলা অংশে বিভক্ত করে ফেলবো, তখন এটা কিরকম হবে। এখান থেকে যখন আমি ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো অংশে তাকে বিভক্ত করব, এই অংশগুলো আমরা এরকম পাবো। ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো এইভাবে পাবো। এইটাকে ভাঙার পরে যে অংশটা আমরা পাচ্ছি আর কি, হ্যাঁ, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো ভাগ করার পরে এরকম করে আমরা পেতে পারি। তো দেখি আমরা যে যদি আমাদের এরকম হয় যে একটা বস্তুকে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা অংশে যখন আমরা বিভক্ত করে ফেলবো, বিভক্ত করার এই যে প্রক্রিয়া, এটাকে আমরা বলবো কি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করা। এটাকে কি বলবো? অন্তরীকরণ। আর সিম্পলি যখন আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে যখন আমরা কি করে ফেলবো, যখন আমরা একত্রিত করব, তখন এটাকে বলা হয় কি সমাকলন করা। সমাকলন করা, ঠিক আছে। এই অন্তরীকরণকে আমরা আরো বলতে পারি, যে অন্তরীকরণের আরো নাম আছে, সেটাকে আমরা ইংলিশে বলি ডিফারেন্সিয়েশন করা। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করা। এরপরে হচ্ছে সমাকলন, এটাকে আমরা ইংলিশে বলি ইন্টিগ্রেশন করা। তারপর আমরা অন্তরীকরণকে আমরা বলতে পারি যে ব্যবকলন করা। কি করা? ব্যবকলন করা। এটার আরো নাম আছে ব্যবকলন, ঠিক আছে। এবং এটাকে আমরা বলি কি সমাকলন বা যুগজীকরণ করা। কি করা? যুগজীকরণ করা। তো এখন আমরা মূল তাৎপর্যের মধ্যে যাই। যদি বলি একটা বস্তুকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো অংশে বিভক্ত করলাম, এইটা যদি এক্স হয়, এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আছে সেগুলাকে আমরা বলতে পারি কি ডেল এক্স। কি বলতে পারি? ডেল এক্স। এখন দেখি এই ডেল এক্স বলতে এই যে ক্ষুদ্র অংশগুলোকে এমন ভাবে ভাগ করতে হবে
যাতে যাতে ডেল এক্স এর যে মান সেই ডেল এক্স এর মানটা টেন্ডস টু জিরো হয়। এটাকে আমরা কি বলবো? টেন্ডস টু জিরো। টেন্ডস টু জিরো হয়। টেন্ডস টু জিরো মানে ডেল এক্স এর মান জিরো সামথিং 1 2 1 2 3 মানে সামথিং একটা ভ্যালু আসবে। তার মানে এখানে যে ডেল এক্স এর ভ্যালুটা আসবে সেটা হচ্ছে শূন্য নয়, বাট শূন্যের কাছাকাছি। তার মানে টেন্ডস টু জিরো মানে আমরা বুঝাই কি শূন্য নয়, তবে শূন্যের কাছাকাছি, এত ক্ষুদ্র মান। তখন এই ডেল এক্স যখন টেন্ডস টু জিরো হবে তখন ডেল এক্স কে আমরা কি বলবো? এই ডেল এক্স টাকে তখন আমরা বলবো ডিএক্স। ডেল এক্স কে আমরা কি বলবো? ডিএক্স। তার মানে যখন ডেল এক্স এর মান টেন্ডস টু জিরো তখন সেটাকে ডেল এক্স না বলে আমরা ডিএক্স বলতে পারি। তার মানে কোন একটা বস্তুকে যদি ভেঙে শূন্যের কাছাকাছি ভাগে ভাগ করে ফেলা যায় তখন সেটার কে আমরা কি বলবো? অন্তরীকরণ। আর ওই শূন্যের কাছাকাছি অংশগুলোকে যখন একত্রিত করব, যোগ করব, তখন এটাকে আমরা বলি কি? যোগজীকরণ করা। আমরা একটা সিম্পল একটা উদাহরণ দিই। যদি তুমি বলতে পারো স্যার আমি তো ভাগ, আমাদের তো নর্মাল প্রসেস যেটা ভাগ, সেই ভাগ তো আমাদের আছে, আবার এগুলাকে আপনারা বলছে যুক্ত করা, যুক্ত করা, যোগ করার বিষয়টা তো আমাদের আছে, যোগ করতে পারি আমরা, কিন্তু তারপরেও যোগজীকরণ কেন দরকার হবে? বা অন্তরীকরণ, ভাগ করার ক্ষেত্রে ভাগ থাকলে আবার এখানে অন্তরীকরণ 0.2 0.3 তারপর 1 আসছে, 1.1 1.2 1.3 তারপরে 2 আসছে, তারপর 2.1 2.2 তারপরে 2.9 এর পরে 3 আসছে। এর ভিতরে আবার আরো অনেকগুলো সংখ্যা আছে, যেমন 0.0 থেকে 0.1 এর মাঝখানে, 1 এর মাঝখানে 0.001 002 003 এভাবে এভাবে হওয়ার পরে কিন্তু 0.1টা আসছে। সো আমি যখন যোগ করছি এখানে লাফাই লাফাই যোগ করছি, লাফাই লাফাই যোগ করছি। যদি আমি এই যোগটা যদি লাফাই লাফাই না করে সবগুলাকে করতে চাই তাহলে এটা 10 হবে না, এটা আরো বড় সংখ্যা আসবে। তার মানে এই যে 0 থেকে 4 পর্যন্ত সবাইরে যোগ করার যে বিষয়টা, এই যে সবগুলাকে যোগ করলে যে 10 আসবে না, তখন এটা নরমাল যোগ, বাট এইটাকে আমরা কি বলবো? যোগজীকরণ করব। তখন সে 0 টু 4 পর্যন্ত সবাইরে ইন্টিগ্রেট করে ফেলবে। এই যে এটাই হচ্ছে যোগজীকরণ এবং নরমাল যোগের মধ্যে পার্থক্য। ঠিক আছে? সো আমরা এই দুটা বিষয় নিয়ে ক্যালকুলাসের যে দুইটা বিষয়ের সাধারণ যে দুইটা বিষয়ের কথা বলছি, একটা হচ্ছে অন্তরীকরণ, আরেকটা হচ্ছে তোমার কি বলো? আরেকটা হচ্ছে তোমার সমাকলন। এই যে অন্তরীকরণ এবং যোগজীকরণে এখানে এটাকে আমরা বলছি এক্স অক্ষ, এখান থেকে এই বরাবর এটাকে আমি বলছি ওয়াই অক্ষ। এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর আমি সময়কে প্রকাশ করছি, আর ওয়াই অক্ষ বরাবর আমরা একটা সংখ্যাকে প্রকাশ করছি। ধরি আমি যদি এভাবে চিন্তা করি, এভাবে যদি চিন্তা করি, আমার কাছে একটা ফাংশন আছে, যে ফাংশনটা হচ্ছে এভাবে আছে, খেয়াল করি যে এটা হচ্ছে আমার কি? সময়। এটা হচ্ছে সময় আর এটা হচ্ছে এন। যদি n ইকুয়াল n অফ টি ইকুয়াল যদি আমার কি হয়? টি স্কয়ার হয়। n অফ টি ইকুয়াল যদি টি স্কয়ার হয়, ভালো করে খেয়াল করি যে এখানে n টাকে আমি বলছি কোনো একটা ব্যাকটেরিয়ার সংখ্যা আর টি কে বলছি সময়, সময়কাল। সুতরাং n যদি ব্যাকটেরিয়ার সংখ্যা হয় তাহলে এই n এর সাথে টি এর যে সম্পর্ক সেটা স্কয়ার আকারে পরিবর্তন হচ্ছে। n অফ টি টি এর মান যদি 1 সেকেন্ড হয়, 1 সেকেন্ড হয়, তাহলে n এর মান হবে 1। 1 সেকেন্ড হলে এটা n এর মান হবে 1। এবার টি এর মান যদি আমার কি হয়? 2 সেকেন্ড হয়, 2 সেকেন্ড হয়, তখন এটা হবে আমার কত? 4। আবার এটা যদি আমার কত হয়? 3 সেকেন্ড হয়, তাহলে এটা হবে আমার 9। এভাবে ভাবে আমরা যখন এটা 4 সেকেন্ড নিব তখন এটা হবে 16। এটা যখন আমার কত হবে? 5 সেকেন্ড হবে, তখন এটা হবে আমার কত? 25। তার মানে n অফ টি যেটা আছে সেটা হচ্ছে টি স্কয়ার। n অফ টি একটা ফাংশন যেটা হচ্ছে টি স্কয়ার। সুতরাং এই মানগুলা যদি আমি এখানে বসাই, এখানে যদি বসাই, এটার লেখচিত্রটা আমি এরকম পাবো, এটার লেখচিত্রটা আমি এইভাবে পাবো।
সো এখানে আমি যদি একটা বিষয় খেয়াল করি যে দেখা যাচ্ছে সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন যখন আমার এতটুকু এতটুকু হয়েছে, তখন কিন্তু কি হচ্ছে দেখো, এন এর পরিবর্তনটা এই যে এখান থেকে এতটুকু আসছে। সময়ের পরিবর্তন যখন এটা ডেল টি, তখন এন এর পরিবর্তন হচ্ছে এতটুকু হচ্ছে। আমি যদি এটা এক্স অক্ষ বরাবর চিন্তা করি তাহলে এভাবে লিখতে পারি, খেয়াল করি আমরা, ডেল এক্স এর এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আমরা যদি ডেল এক্স এর পরিবর্তনে, ডেল এক্স এর পরিবর্তনে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর ডেল ওয়াই। সো আমি যদি এখন এখন এই জিনিসটাকে যদি এভাবে চিন্তা করি, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এক এককের পরিবর্তনে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন যদি আমি নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি লিখব, ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। এই যে এখানে যে এক্স এর পরিবর্তন আমি বলছি, এই যে এটা ডেল এক্স এর পরিবর্তন, এই পরিবর্তনটা অনেক বড়। আর যদি আমি এই পরিবর্তনটাকে, ডেল এক্স এর এই পরিবর্তনটাকে ডেল এক্স টেন্ডস টু জিরো হয়, ডেল এক্স এই এটাকে আমরা পড়বো কিভাবে, টেন্ডস টু জিরো, টেন্ডস টু জিরো এরকম করে যদি হয়, তখন আমরা এটার মধ্যে লিমিট অ্যাড করব, লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, তখন এটার মধ্যে কি আসবে দেখি, এই জায়গার মধ্যে ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। খেয়াল করি, লিমিট ডেল এক্স টেন্ডস টু যদি জিরো হয়, তার মানে এই জায়গার মধ্যে এক্স এর যে পরিবর্তন, এক্স এর যে পরিবর্তন, এক্স এর যে পরিবর্তনটা আছে, এটা যদি অনেক ছোট হয়, এক্স এর পরিবর্তন যেটা আছে, এক্স এর যে পরিবর্তনটা আছে, এই পরিবর্তন যদি তোমার কি হয়, অনেক বেশি ছোট হয়, অনেক বেশি ছোট হয়, সরি, এক্স এর পরিবর্তন যেটা আছে সেটা যদি তোমার কি হয়, অনেক বেশি ছোট হয়, এইটাকে যদি আমরা ডেল এক্স টেন্ডস টু যদি জিরো হয়, হ্যাঁ, এই পরিবর্তনটা যদি অনেক বেশি ছোট হয়, তখন আমরা এই ডেল এক্স টেন্ডস টু জিরো হলে, তখন এই ডেলকে আমরা কি লিখতে পারবো, ডি লিখতে পারবো, কি লিখতে পারবো, ডি এক্স লিখবো। সুতরাং এই লিমিটটা যদি এটার ভিতরে অ্যাপ্লাই করে দিই, তাহলে আমি এখানে পাবো কি, ডি ডি এক্স অফ ওয়াই, ডি ডি এক্স অফ ওয়াই। তারপরে ডেল যেগুলো ছিল সেগুলোকে আমি কি করে দিছি, ডি ডি, ডেল যেগুলো আছে সেগুলোকে আমরা ডি করে দিছি। এটাকে আমরা পড়বো কিভাবে, পড়বো হচ্ছে এরকম, ডিডিএক্স, ডিডিএক্স অফ ওয়াই, কি পড়বো, ডিডিএক্স অফ ওয়াই, যেখানে এই ওয়াই হচ্ছে একটা ফাংশন, এক্স এর একটা ফাংশন, ওয়াই হচ্ছে এক্স এর একটা ফাংশন হইতে হবে। যেমন ওয়াই ইকুয়াল ওয়াই অফ এক্স, এখানে ওয়াই কিরকম ফাংশন, ওয়াই অফ এক্স ইকুয়াল এক্স স্কয়ার, এরকম হইতে হবে। সো এই ওয়াই এর জায়গায় তখন আমরা কি করব, ডি ডি এক্স অফ এক্স স্কয়ার, এই যে এক্স স্কয়ার, এটাকে এক্স এর সাপেক্ষে, এটাকে আমরা কি বলবো, এক্স এর সাপেক্ষে, এক্স অক্ষের এক্স এর সাপেক্ষে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে এই যে এক্স স্কয়ার ওয়াই এর ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করব। এই যে এটা একটা ফাংশন, এইটা একটা ফাংশন, ওয়াই হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে এক্স এর ফাংশন, যেটা হচ্ছে ওয়াই অফ এক্স ইকুয়াল এক্স স্কয়ার। এই এক্স স্কয়ারকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে। যদি আমি এই জিনিসটাকে, যদি আমরা যে কথাটা বলছিলাম n অফ টি ইকুয়াল টি স্কয়ার, তখন আমরা এভাবে লিখতে পারি, এই এক্স অক্ষ বরাবর আমার এখানে কি আছে, সময় আছে টি, আর ওয়াই অক্ষ বরাবর কি আছে, n আছে, n, n অফ টি ইকুয়াল টি স্কয়ার, একটা ফাংশন দেওয়া আছে। সো আমি যদি এইটাকে চিন্তা করি, আবার কিভাবে লিখবো, এই উদাহরণটাকে যদি আমি চিন্তা করি, তখন আমরা লিখতে পারবো কার সাপেক্ষে, কার সাপেক্ষে, n এর পরিবর্তন নিব, x এর সাপেক্ষে, x অক্ষ বরাবর কি আছে,
টি, তাহলে এটাকে বলবো ডিডিটি, ডিডিটি টি এর সাপেক্ষে, টি এর সাপেক্ষে। আর কাকে কাজ করতেছি? এন কে, এন কে, এন কে ডিফারেন্সিয়েশন করব। সুতরাং এই জিনিসটাকে আমরা বলবো ডিডিটি অফ এন অফ টি সমান কত? এন এর মান কত? এন অফ টি ইকুয়াল কত আছে? টি স্কয়ার, টি স্কয়ার। তার মানে টি এর সাপেক্ষে, টি এর সাপেক্ষে টি স্কয়ার কে অন্তরীকরণ করতে হবে। যে শুধু এরকম না, এখানে এই জিনিসটাকে যদি আমি বলি এভাবে লিখতে পারি ডিডি ওয়াই, তার মানে কি ওয়াই এর সাপেক্ষে কার পরিবর্তন? এক্স এর পরিবর্তন। বাট এখানে যে থাকবে এই এক্স যেটা থাকবে এটাকে অবশ্যই একটা কি হইতে হবে? ফাংশন হইতে হবে, ফাংশন হইতে হবে। কার ফাংশন? এক্স কে হইতে হবে ওয়াই এর ফাংশন, ওয়াই এর ফাংশন হইতে হবে। নিচে যে যার সাপেক্ষে থাকবে তার ফাংশন হইতে হবে, যার সাপেক্ষে তার ফাংশন হইতে হবে, তখন অপারেট করা যাবে। যেমন এটাকে আমরা বলতে পারি ডিডিটি, ডিডিটি অফ, ডিডিটি অফ এ এন অফ টি, এন অফ টি। এন কে আমি ডিফারেন্সিয়েশন করব, এন কে আমি ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে, টি এর সাপেক্ষে। ঠিক একই ভাবে এরকম হইতে পারে, যেমন আমরা বলতে পারি ডিডিটি, ডিডি, ডিডি, ডিডি জেড বলতে পারি। তখন এখানে যেটা আসবে সেটা এই জায়গার মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে জেড এর একটা ফাংশন আসবে। এখানে ফাংশন থাকলে তখনই আমি অপারেশন করতে পারবো। সব সময় যে নিচে থাকবে তার সাপেক্ষে, তার সাপেক্ষে। যেমন এটা যদি এরকম হয়, এটা যদি এরকম হয় ডিডি, 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 এটাকে আমি বলছি আমি, ডিডি আমি, তার মানে আমার সাপেক্ষে এখানে দিব তোমার, তোমার, তোমার অন্তরীকরণ। তবে তোমার এই মানটাকে হইতে হবে, এটা একটা ফাংশন হইতে হবে, ফাংশন হইতে হবে। সো যে কোনোটার জন্য আমরা বিষয়টাকে এভাবে পড়বো ডিডি ওয়াই, ডিডি টি, ডিডি জেড। যে জেড হলে জেড এর সাপেক্ষে, টি হলে টি এর সাপেক্ষে, ওয়াই হলে ওয়াই এর সাপেক্ষে। বাট ভিতরে কি থাকতে হবে? ফাংশন থাকতে হবে। কার ফাংশন? ওই নিচে যার সাপেক্ষে কাজ করতেছে তার ফাংশন হইতে হবে। ওকে, সো অন্তরীকরণ যে আমরা এরকম ডিডি এক্স, ডিডি ওয়াই, ডিডি জেড, ডিডি টি এইভাবে থাকলেই আমরা তাকে বুঝে ফেলবো এটা অন্তরীকরণের অপারেটর, অন্তরীকরণের অপারেটর, সেটা আমরা বুঝে ফেলবো। ঠিক আছে? যেমন আমি অন্তরীকরণের জন্য কয়েকটা বেসিক সূত্রের কথা বলছি, শুধু এগুলো না, আরো অনেকগুলো সূত্র আছে, বাট আমি যেগুলো আমাদের আমাদের বেসিক জিনিসগুলো লাগবে ওই সূত্রগুলো একটু দেখাচ্ছি। প্রথমে আমার এখানে বলছে ডিডিএক্স, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। এখানে এক্স এর উপর পাওয়ার আছে এন, পাওয়ার আছে কত? এন। সো এই এন পাওয়ার যেটা আছে সেটা সামনে আসবে, আর চলক এক্স আছে না, ওই এক্সটাকে বসাবো। টু দি পাওয়ার, পাওয়ার যেটা আছে এন, এন মাইনাস ওয়ান, পাওয়ার যে এন আছে এন থেকে ওয়ান বিয়োগ করে দিব, মানে এক বিয়োগ হয়ে যাবে। পাওয়ার যতটুকু ছিল তার থেকে এক বাদ যাবে। তাহলে আমরা এই এক নাম্বারের একটা উদাহরণ যদি বলি এরকম ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স কিউব ধরো। এই যেমন এটা একটা ফাংশন এক্স কিউব, এটা একটা ফাংশন। এখানে এবার এখানে এক্স এর সাপেক্ষে এক্স কিউবকে আমরা কি করতেছি? অন্তরীকরণ করতেছি। সো আমি ফার্স্টে এখানে পাওয়ার যে এন আছে এনটা সামনে আসবে, পাওয়ার সামনে আসবে, চলক কে বলো? এক্স। চলক যে আছে এক্স সেটা বসাইছি, তার উপর পাওয়ার 3 আছে, 3 থেকে এক বিয়োগ করে দিব, তা এক বাদ দিলে 2 হয়ে যাবে। এই যে এই সূত্রটার অ্যাপ্লিকেশন আমি এটা পেয়ে গেছি, উদাহরণ পেয়ে গেছি। ঠিক একই ভাবে দুই নম্বরে যদি বলি ডিডিএক্স অফ সি এক্স টু দি পাওয়ার এন, এটা যদি আমরা বলি সিটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট ভ্যালু 5 6 7 8 9 10 যে কোনো সংখ্যা, আর এক্স হচ্ছে চলক টু দি পাওয়ার এন, টু দি পাওয়ার এন এরকম যদি থাকে তখন আমরা কি করব? ডিডিএক্স অফ 5x কিউব যদি হয়, এই যে যেমন 5টা হচ্ছে সি এর ভ্যালু আর x টু দি পাওয়ার 3 এই n যেটা আছে সেটা হচ্ছে 3। সো আমি এখানে কি করব? ফার্স্টে কনস্ট্যান্টকে সামনে নিয়ে আসব, তারপরে আবার x কিউবটাকে ddx করব। x কিউবকে যদি ddx করতে চাই তাহলে কি পাবো? 3 সামনে আসবে ওই আগেরটার মতো, এবং x চলকটা লিখবো,
তারপর কি করব, পাওয়ার যা ছিল তার থেকে 1 কমে যাবে, তার মানে কত আসবে 15x স্কয়ার, 15x স্কয়ার। ওকে, আচ্ছা, তার মানে হচ্ছে আমরা এই যে 2 নম্বরের অ্যাপ্লিকেশন, এটা উদাহরণ আমরা বলে দিলাম, উদাহরণ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার তুমি আসো 3 নম্বরে। যদি আমাকে বলে শুধু কনস্ট্যান্ট চলক x টাইপের কিছু নাই, শুধু কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশনটা, তখন কি হয়ে যাবে, ddx অফ কনস্ট্যান্ট মানে শুধু 5 আছে। এই 5 যখন ছিল তখন 5 সামনে আসছিল, তখন কিন্তু x টাইপের একটা চলক ছিল, বাট এখানে কিন্তু x টাইপের চলক কেউ নাই, সো এটা 0। তার মানে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশনের মানটা 0 হয়ে যাবে। ঠিক একই ভাবে ddx of cos x equal minus sin x, ddx of sin x equal cos x, আবার tan x কে যদি ddx করতে চাই তাহলে sec স্কয়ার x। এগুলা সবগুলার কিন্তু প্রুফ আছে, যেগুলো হায়ার ম্যাথে লাগবে আমাদের, কিন্তু এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করব, ঠিক আছে। যদি আমি এবার তোমাকে ট্রাই করি, আমি কয়েকটা যদি প্রশ্ন করি, দেখি, খেয়াল করো, ddx অফ y সমান কত হবে। দেখো এখানে x এর সাপেক্ষে y, শুধু y কে যদি আমি অপারেশন করতে চাই, চলক মিলতেছে না, সুতরাং তখন y হয়ে যাবে কনস্ট্যান্ট, তখন তার ডিফারেন্সিয়েশন হবে কত, 0। তার ডিফারেন্সিয়েশন কত হবে, 0। ঠিক একই রকম করে যদি এভাবে বলি, স্যার ddx অফ শুধু x সমান কত হবে, দেখো মনে মনে এটার পাওয়ার নিব কত, 1। 1 পাওয়ার তো 1 আছে উপরে, তাইলে আমি প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব, ওই যে পাওয়ার 1টাকে সামনে দিব, তারপর চলক x আছে, xটা লিখবো, তারপর পাওয়ার যে 1 আছে তার থেকে 1 বিয়োগ করে দিব, সেই ক্ষেত্রে কি হবে বলো, x টু দি পাওয়ার 0। তার মানে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় কত হয়, 1। তার মানে আমরা এক কথাই বলে ফেলবো, যার সাপেক্ষে অন্তরীকরণ করছি শুধু যদি সে থাকে, তার জন্য আনসার কি হবে, 1 হবে। কি হবে, 1 হবে, ঠিক আছে। সো এই বেসিক জিনিসগুলা দিয়ে আমরা অন্তরীকরণ করে ফেলতে পারবো। বুঝছো কিনা একটু আমাকে বলবে। বেসিক জিনিসগুলো বলছি, এগুলা ছাড়াও কিন্তু আরো অনেকগুলা কি আছে, অনেকগুলা সূত্র আছে, যেগুলো তোমরা কোথায় পড়বে, হায়ার ম্যাথের মধ্যে পড়বে। হায়ার ম্যাথে স্যার তোমাকে পড়াবে, হ্যাঁ, যতটুকু বেসিক লাগবে ফিজিক্সের জন্য ততটুকুই শুধু তোমাকে আমি দেখাই দিলাম, ঠিক আছে। ওকে, ওকে, ভেরি গুড, ভেরি গুড। সবাইকে একটু মেনশন করবে, যত বেশি মেনশন করবে এবং শেয়ার করবে, তোমার জন্য কি থাকবে, কি থাকবে, তোমার জন্য পুরস্কার থাকবে, তোমার জন্য গিফট থাকবে, ঠিক আছে। ওকে, চলো এবার আমরা যাই সমাকলন। সমাকলনের বেসিক বিষয়টা একটু বলি। আমরা যদি বলি এখান থেকে এই বরাবর এটা হচ্ছে x অক্ষ, এবং এখান থেকে এই বরাবর এটা হচ্ছে আমার কি, y অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। আচ্ছা, আমি যদি x অক্ষ বরাবর সময়কে প্রকাশ করি এবং y অক্ষ বরাবর যদি আমরা বেগকে প্রকাশ করি, সেক্ষেত্রে তোমরা 9-10-এ করছিলা কিন্তু এখান থেকে এই বরাবর, আমি যদি এখান থেকে এই বরাবর একটা ত্রিভুজ আকৃতির লেখচিত্র দেখাই, ত্রিভুজ আকৃতির লেখচিত্র যদি আমরা দেখাই, এই বিন্দু এবং তুমি এখানে খেয়াল করো এখান থেকে এই বিন্দু, তুমি যদি এভাবে খেয়াল করো তাহলে তুমি দেখো তো এখানে এই যে এখান থেকে এই বরাবর ধরো এটা 0, 1, 2, আর এটা হচ্ছে ধরো 5 ms ইনভার্স 1, তখন আর এটা হচ্ছে সেকেন্ড, তখন আমি যদি বলি তুমি এখান থেকে এটার ক্ষেত্রফল বের করো, মানে সরি, এটার জন্য অতিক্রান্ত দূরত্ব বের করো, তাহলে তুমি কি করতা, ওই ত্রিভুজের ক্ষেত্রফলটাই বের করে দিতা, ত্রিভুজের ক্ষেত্রফল যেটা ছিল সেটাই তুমি শুধু বের করে দিতা, তাই তো। তাহলে এটার অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল, আমরা কি করতাম, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। ভূমি কত, 2, আর উচ্চতা কত, 5, সুতরাং এটা হচ্ছে তোমার কত হবে, 2 কেটে দিলে 5 মিটার। এই যে s এর মানটা ক্ষেত্রফল দিয়ে আমি বের করে ফেলতে পারতাম। এটা তো নির্দিষ্ট একটা শেপ ছিল, এটা ত্রিভুজ আকৃতির ছিল,
তাই এভাবে বের করা গেছে। কিন্তু যদি বিষয়টা এরকম হয়, এরকম যদি হয়, আমি তোমারে আরেকটা জিনিস দিলাম, ধরো এটা হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর, আর এটা এক্স অক্ষ বরাবর দিলাম, আর এখান থেকে এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দিলাম, ওয়াই অক্ষ বরাবর দিলাম। তাহলে এখন যদি আমি তোমারে বলি যে এখান থেকে এই বরাবর এটা হচ্ছে সময়, আর এখান থেকে এই বরাবর এটা হচ্ছে আমার ব্যাগ। হ্যাঁ, তো আমি যদি, অথবা আমি সময় ব্যাগ না দিয়ে আমি যদি নর্মালি বলি এটা এক্স অক্ষ, আর এটা হচ্ছে তোমার কি ওয়াই অক্ষ। সো আমি এই জায়গার মধ্যে একটা এইরকম একটা শেপ অঙ্কন করছি, এইরকম একটা শেপ আমি অঙ্কন করছি। আচ্ছা, আমি ঠিক করে দিই, এই যে এরকম একটা শেপ অঙ্কন করছি, দেখি এটা হচ্ছে পাতা, একটা পাতা। এই পাতার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে তুমি এখানে খেয়াল করে দেখো, এই যে এখান থেকে এতটুকু এতটুকু, এই যে এখান থেকে ক্ষেত্রফল যেটা আছে, হ্যাঁ, ক্ষেত্রফল যেটা আছে, এই ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, এই ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, দেখি এখানে আমি যে এক্স এর ভ্যালু আছে না, এই এক্স এর ভ্যালুগুলোকে খুব ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে নিছি, খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে নিছি। এখানে যদি আমি এটাকে অনেক বেশি ক্ষুদ্র অংশে বিভক্ত করে ফেলি, অনেক বেশি ক্ষুদ্র, জাস্ট এই অংশটা হচ্ছে, এই অংশটা হচ্ছে এখান থেকে এই যে এতটুকু, এখান থেকে এতটুকু পর্যন্ত, এই এতটুকু পর্যন্ত এটা হচ্ছে ওয়াই, আর এদিক বরাবর ক্ষুদ্র অংশটা হচ্ছে, এদিক বরাবর যে ক্ষুদ্র অংশ এটা হচ্ছে ডেল এক্স। তা আমি যদি এখান থেকে শুধু এই ছোট এই অংশটার জন্য ক্ষেত্রফল বের করতে চাই, ক্ষুদ্র একটা ক্ষেত্রফল পাবো। সেই ক্ষুদ্র ক্ষেত্রফলটা হচ্ছে y ইন্টু ডিএক্স, y ইন্টু ডিএক্স। যদি এই ক্ষুদ্র অংশটা যদি আমার কত হয়, dx হয়, এবং এখান থেকে এতটুকু পর্যন্ত এটা যদি আমার y হয়, এটা যদি y হয়, এটা যদি dx হয়, ভালো করে খেয়াল করবে, এটা যদি আমার কি হয়, দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত এটা যদি আমার dx হয়, আর এটা যদি আমার y হয়, তাহলে y ইন্টু ডিএক্স ইকুয়াল কত, dA। তার মানে y হচ্ছে দৈর্ঘ্য, dx হচ্ছে ক্ষুদ্র প্রস্থ। এইটার সাথে এটাকে গুণ করলে আমি কি পাবো, ক্ষুদ্র ক্ষেত্রফলটা পাবো। কি পাবো, ক্ষুদ্র ক্ষেত্রফলটা পাবো। সুতরাং আমি এখান থেকে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে dA, খুব বড় ক্ষেত্রফলটা, পুরো ক্ষেত্রফলটা পাওয়ার জন্য dA ইকুয়াল y ইন্টু ডিএক্স, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। সো এখানে এটা কি হবে, এই dA কে ইন্টিগ্রেশন করলে y ইন্টু ডিএক্স। তার মানে এটা দিয়ে আমি এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত যে ক্ষেত্রফলটা, সেটা আমি বের করে ফেলতে পারবো। আর যদি নিচের অংশটা সিমেট্রিক হয়, মানে এটা এটা সেম হয়, তখন আমি টোটাল ক্ষেত্রফল টি ইকুয়াল কি করতে পারবো, 2 ইন্টু ইন্টিগ্রেশন y ইন্টু ডিএক্স। আর ওয়াইটা হবে এক্স এর একটা ফাংশন, এক্স এর একটা ফাংশন, সাপোজ এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4, বা ln x, অথবা এরকম কোন একটা ফাংশন থাকবে। সো আমি যদি এখন এই y এর জায়গায় ফাংশনটা যদি বসাই দিই, ফাংশনটা কার, x এর ফাংশন, x এর ফাংশন যদি বসাই দিই, x এর ফাংশনটা যদি বসাই দিই, তাহলে টোটাল ক্ষেত্রফলটা আমি পেয়ে যাব। আবার বুঝাচ্ছি, আবার প্রথম থেকে বলছি, খেয়াল করি। আমি এখান থেকে এই বরাবর x অক্ষ, এখান থেকে y বরাবর, এই বরাবর y অক্ষ, আমি এবার পুরা ক্ষেত্রফলটা, পাতার ক্ষেত্রফলটা বের করতে চাচ্ছি। এটা একটা পাতা, এই পাতার অর্ধেক অংশ হচ্ছে এটা, এই অর্ধেক অংশ হচ্ছে এটা। হ্যাঁ, এটার ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই অর্ধেক অংশের, আমি ওই অংশের একটা ক্ষুদ্র ক্ষেত্রফল বের করতে চাইছি। কিরকম, ক্ষুদ্র একটা অংশ এখানে কেটে নিছি, যার এই প্রস্থ বরাবর এক্স বরাবর হচ্ছে ক্ষুদ্র, এক্সটা হচ্ছে ডিএক্স, আর ওয়াইটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত এই ওয়াই। এখন আমি ওয়াই এবং ডিএক্স কে যদি গুণ করি, তাহলে ওই ক্ষুদ্র অংশটার জন্য ক্ষেত্রফল পেয়ে যাব y ইন্টু ডিএক্স। আচ্ছা, এখন আমি যদি এবার পুরাটা পাওয়ার জন্য, পুরা ক্ষেত্রফল পাওয়ার জন্য
ইন্টিগ্রেশন করি, তাহলে এই dx ইন্টিগ্রেশন করব, y ইনটু dx কে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন বলতে দেখো এটাকে বলা ইন্টিগ্রেশন, সমাকলন করা, সামেশন করা। সামেশনের যে s, সামেশনের যে s, এই s টাকে আমরা এইভাবে লিখছি, টেনে লিখছি, এই যে সামেশন করছি। সুতরাং এটার সামেশন, এই যে সামেশন। সুতরাং dA কে যখন ক্ষুদ্র ক্ষেত্রফলকে যখন আমি সমাকলন করব, তখন পুরো ক্ষেত্রফলটা পাবো, ইনটু ইকুয়াল y ইনটু dx। সো এখানে আমি যদি পুরা এই পাতার ক্ষেত্রফলও যদি বের করতে চাই, পাতার এই ক্ষেত্রফলটাও যদি আমি বের করতে চাই, ভালো করে খেয়াল করো, এই ক্ষেত্রফলটাও যদি আমি বের করে ফেলতে চাই, তাহলে কি করতে হবে? দুই ধারা গুণ করতে হবে। প্রথমে যেটা ছিল হুবহু এটাও তো এটার মতোই, দুই ধারা গুণ করব। তো দুই ধারা গুণ করলে তখন টোটাল ক্ষেত্রফলটা আমি পাবো। তবে এখানে যে ওয়াইটা আসছে না, ওয়াইটা হবে এই এক্স এর ফাংশন। তাহলে ইন্টিগ্রেশনের যে বেসিক বিষয় সেটা কি বলছি, আমি যদি এখান থেকে কোন একটা পরিপূর্ণ মান যদি আমি পেতে চাই, টোটাল মান যদি আমি পেতে চাই, তাহলে দেখো, তাহলে আমি এখানে ইন্টিগ্রেশন যে করব, এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে একটা ফাংশন থাকতে হবে, যে এখানে যদি gx হয়, gx এখানে থাকতে হবে। যেমন এই x এর সাপেক্ষে, আর এখানে কি এটা যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে এখানে x এর একটা ফাংশন থাকবে, কিসের? x এর একটা ফাংশন থাকবে। তাহলে কি বুঝলাম? যে এখানে dx থাকবে আর এখানে x এর একটা ফাংশন থাকবে, ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? আর যখন আমি ডিফারেন্সিয়েশন করছিলাম, তখন এই যে ddx, এই যে x এর সাপেক্ষে আর এই জায়গার মধ্যে x এর ফাংশন থাকবে, x এর ফাংশন থাকবে। তার মানে হচ্ছে এখানে x এর ফাংশন থাকবে, এখানে ফাংশন থাকবে, এই জায়গার মধ্যে ফাংশন থাকবে, এই জায়গার মধ্যে ফাংশন থাকবে। dx অন্তরীকরণ করার সময় dx টা এই যে যার সাপেক্ষে এসে নিচে, আর সমাকলন করার সময় যার সাপেক্ষে করতেছি সেটা এই জায়গায় গুণ হিসেবে থাকবে, ঠিক আছে? সো এইটা দেখলে আমরা বুঝে যাব এটা আমাকে কি করতে হবে, সামেশন করতে হবে। আর ddx ddx এটা থাকলেই বুঝে যাব, ddx ddy ddz ddt এরকম থাকলেই বুঝে যাব এটা অন্তরীকরণ, এটা অন্তরীকরণ, আর এটা কি সমাকলন। এই হচ্ছে বেসিক বিষয়। এবার আমরা এটার উপর বেস করে, এটার উপর বেস করে আমরা সমাকলনের কিছু সূত্রের কথা বলি, ইজি একদম বেসিক কথাগুলো বলবো। আমি যদি তোমাকে বলি, প্রথমে প্রথমে এখানে দেখা যাচ্ছে x টু দি পাওয়ার n ইনটু dx, এই যে দেখো সামেশন, সামেশন আছে কিন্তু, হ্যাঁ, আর dx কার সাপেক্ষে আমরা সমাকলন করব সেটাও কিন্তু পরে আছে। আর x টু দি পাওয়ার n, এই যে এটা হচ্ছে একটা ফাংশন, এটা একটা কি ফাংশন। সো এই কাজ যদি আমি করতে চাই, তখন আমাকে কি করতে হবে, চলক এক্সট্রা দিব, টু দি পাওয়ার, পাওয়ার যেটা ছিল তার এক বাড়বে, পাওয়ার যেটা ছিল তার থেকে এক বাড়বে, আর ওই টোটাল পাওয়ারটা দিয়ে নিচে ভাগ হবে, আর এখানে প্লাস করে দিব, এটা আমি প্লাস সি। এই সিটা হচ্ছে সমাকলনযোগ্য ধ্রুবক, একটা ধ্রুবক, এটা অনির্দিষ্ট যোগাযোগ, একটু পরে বলতেছি। আবার dx কে যখন আমি ইন্টিগ্রেশন করব, তো এখানে মনে মনে আমি 1 রাখতে পারি, তাহলে 1 মানে x টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে 1 ইনটু dx। সো এটাকে যদি উপরের সূত্রটা অ্যাপ্লাই করি, 0 প্লাস 1, n এর মান 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 ইকুয়াল কি হবে, উপরে শুধু x টু দি পাওয়ার 1 আছে, নিচে 1, সো x প্লাস c। ঠিক একই ভাবে cos x dx কে ইন্টিগ্রেশন করলে sin x পাওয়া যাবে, sin x dx কে ইন্টিগ্রেশন মাইনাস cos x পাওয়া যাবে, sec স্কয়ার x dx কে ইন্টিগ্রেশন করলে tan x পাওয়া যাবে। কিন্তু যখন এই যে এখানে কোনো লিমিট থাকবে না, লিমিট থাকবে না, এগুলোকে বলা হবে অনির্দিষ্ট যোগজীকরণ। অনির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে এখানে প্লাস সি প্লাস সি প্লাস সি, এই প্লাস সি এটা দিতে হবে। এই সিটাকে বলা হয় সমাকলনযোগ্য ধ্রুবক, সমাকলনযোগ্য ধ্রুবক। আর নির্দিষ্ট যোগজীকরণ কোনটা দেখো, সেম সেম এই সূত্রটাকে আমি এখানে লিখছি, বাট এখানের এই সামেশনের জায়গায় নিচে আমি যে এটা দিছি, এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটাকে বলা হয় কি লোয়ার লিমিট। আর উপরে যে বিটা আছে না, সেটাকে বলা হবে আপার আপার লিমিট, ঠিক আছে? একটা হচ্ছে লোয়ার লিমিট, একটা হচ্ছে আপার লিমিট। সো এখানে x টু দি পাওয়ার n ইনটু dx যেটা আছে না, সেটা হুবহু এই জায়গায় লিখবো, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1
আর এখানে 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 এ আছে, লোয়ার লিমিটে নিচে এ আছে, উপরে আপার লিমিটে কি আছে, বি আছে। থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে থার্ড ব্র্যাকেটের পরের অংশে গিয়ে আমরা কি করতেছি, এ লোয়ার লিমিটটাকে নিচে বসাইছি, আপার লিমিটটাকে উপরে বসাইছি। সো এবার এই এক্স এর জায়গায় এই বি বসাই দিব, এক্স এর জায়গায় আপার লিমিট বসাবো, পাওয়ার টাওয়ার যা ছিল সব ঠিক থাকবে, মাইনাস এক্স এর জায়গায় লোয়ার লিমিট বসাই দেব। বসানোর পর জাস্ট ক্যালকুলেশন করলে আমি ফিক্সড একটা মান পাবো। আর এগুলার ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট আপার লিমিট লোয়ার লিমিট ছিল না, সেজন্য না থাকলে তখন প্লাস একটা সি আসে, কনস্ট্যান্ট দিতে হয়। যেমন এটার একটা উদাহরণ আমি দিই, এটা এটা বুঝলে একটা বুঝলে সবগুলো বুঝে যাবে। যেমন আমি যদি বলি ইন্টিগ্রেশন এক্স এক্স কিউব ইন্টু ডিএক্স, যেটার লিমিট হচ্ছে 2 থেকে 3 পর্যন্ত, এটাকে আমি ইন্টিগ্রেশন করতে যাচ্ছি। কি করব, প্রথমে চলো যে এক্স আছে এই এক্সটা দিলাম, দেওয়ার পরে পাওয়ার হচ্ছে 3, তো 3 এর সাথে কি করব, 1 যোগ করব টু দি পাওয়ার 4, নিচে আবার ওই যে n+1 4, আর এই জায়গার মধ্যে আমরা কি করব বলো, এখানে আছে 2 আর এখানে আছে কি বলো 3। আমি কি করছি, লোয়ার লিমিটটাকে নিচে দিছি, আপার লিমিটটাকে উপরে দিছি। এবার আসি আমরা এক্স এর জায়গায় আপার লিমিট বসাবো, তাহলে আমি যদি এক্স এর জায়গায় 3 বসাই, তাহলে 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, মাইনাস আপার লিমিট বসাই ফেলছি, মাইনাস এক্স এর জায়গায় 2 বসাবো, লোয়ার লিমিট বসাবো, 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। সেই ক্ষেত্রে ক্যালকুলেট করে এখান থেকে একটা ভ্যালু চলে আসবে, নির্দিষ্ট মান চলে আসবে, এটাই তোমার আনসার। তার মানে এই যে এই নির্দিষ্ট যোগজীকরণের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা ইউজ করে আমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করছি, টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4, সেম আছে, কোনো ধরনের চেঞ্জ হয়। ঠিক আছে, এই ছিল সমাকলন এবং অন্তরীকরণের মধ্যে খুবই সুন্দর, মানে একদম নরমাল আর কি বেসিক যে বিষয়গুলো সেগুলো আমি দেখাই। এবার আমরা ভেক্টর ক্যালকুলাসে শুরু করব, ভেক্টর ক্যালকুলাসে ঢুকবো। ভেক্টর ক্যালকুলাসের মধ্যে প্রথমে আমাদেরকে জানতে হবে স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র। প্রথমে আসি তো ওকে, সবাই একটু কি করবে, সবাই একটু মেনশন করে দিবে, হ্যাঁ, যাতে যে বেশি মেনশন করবে এবং যে বেশি মেনশন করবে এবং শেয়ার করে দিবে তার জন্য কিন্তু কি থাকবে, তার জন্য অবশ্যই তোমার গিফট থাকবে, জার্সি গিফট থাকবে। এই জার্সিগুলো নিয়ে আসো, জার্সিগুলো নিয়ে আসো। ওকে, তো চলো আমরা প্রথমে যাই স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র। মনে করো কোন একটা ফিল্ড, যেমন আমরা যদি বলি কোন একটা ফিল্ড, এই ফিল্ডের যে কোনো একটা বিন্দু, এটাকে আমি যদি বলি যে কোনো একটা বিন্দুতে আমি তাপমাত্রা বের করতে চাচ্ছি, তাপমাত্রা নির্ণয় করতে চাচ্ছি, টি অফ এক্স ওয়াই জেড যদি আমি বের করতে চাই, কোনো একটা নির্দিষ্ট স্থানের জন্য তাপমাত্রা বের করতে চাচ্ছি, তো এই টি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল আমরা এভাবে লিখতে পারি এক্স স্কয়ার ওয়াই জেড। এটা যে কোনো একটা ফাংশন আমি ধরে নিছি, তবে হ্যাঁ তার মধ্যে এক্স ওয়াই জেড থাকবে। তো আমি যদি যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য, ক্ষেত্রের জন্য, ফিল্ডের জন্য স্কেলার রাশি নির্ণয় করতে চাই প্রত্যেকটা বিন্দুর জন্য, তখন ওই পুরো ক্ষেত্রটাকে আমরা কি বলবো, স্কেলার ক্ষেত্র বলবো, আর ফাংশনটাকে বলবো স্কেলার ফাংশন। তো এটা দেখে কেমনে চিনবো, এটার মধ্যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকবে না, এগুলো কি থাকবে না, এই ফাংশনের মধ্যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো থাকবে না। ঠিক আছে, তো এটা যে কোনো ফাংশন নিছি, তবে তার মধ্যে এক্স ওয়াই জেড এরকম আছে, কারণ টি অফ এক্স ওয়াই জেড এটাকে আমরা বলছি তাপমাত্রা। সো তাপমাত্রা যেহেতু স্কেলার রাশি, তাহলে এই ফাংশনটাও স্কেলার ফাংশন, এই ফাংশনটা স্কেলার ফাংশন, আর ওই ক্ষেত্রটাকে আমরা বলবো স্কেলার ক্ষেত্র, যার মধ্যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকবে না। ঠিক আছে, ওকে, চলো এবার ভেক্টর ক্ষেত্র কোনটা। মনে করি কোন একটা নির্দিষ্ট একটা ফিল্ডের মধ্যে, ক্ষেত্রের মধ্যে আমি যদি একটা কি বের করতে চাই, যে কোনো একটা বিন্দুতে আমি ধরো ব্যাগ বের করতে চাচ্ছি, বাতাসের ব্যাগ বের করতে চাচ্ছি,
তাহলে বি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল আমরা যে কোনো একটা বিন্দুর জন্য নিচ্ছি আর কি। তো যেহেতু বাতাসের ব্যাগ, ব্যাগ কিন্তু ভেক্টর রাশি, তাই উপরে আমি ভেক্টর চিহ্ন দিছি। তাপমাত্রা কিন্তু স্কেলার রাশি, তাই উপরে কোনো ভেক্টর চিহ্ন দিই নাই। ঠিক আছে, সো এখানে বি অফ এক্স ওয়াই জেড যেটা আছে তাকে যদি আমরা কি করি, তাকে যদি আমরা একটা ফাংশন আকারে লিখতে চাই, এক্স স্কোয়ার ওয়াই আই ক্যাপ প্লাস ওয়াই স্কোয়ার জেড জে ক্যাপ প্লাস জেড স্কোয়ার এক্স কে ক্যাপ। ইচ্ছা মতো নিছি, মানে যে কোনো ফাংশন তুমি নিতে পারবে, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, এখানে অবশ্যই এই ফাংশনের মধ্যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকবে থাকবে। আমরা দেখেই চিনে ফেলবো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যদি থাকে তখনই কিন্তু কি সেটা ভেক্টর ক্ষেত্র, আর যদি না থাকে তাহলে সেটা হচ্ছে স্কেলার ক্ষেত্র। ওকে, অর্থাৎ কোন একটা ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে আমরা যদি ভেক্টর রাশিটা নির্ণয় করতে পারি তখন ওই ক্ষেত্রটাকে আমরা বলবো ভেক্টর ক্ষেত্র। ঠিক আছে, যেমন আমরা একটা নির্দিষ্ট মাঠের মধ্যে ব্যাগ নির্ণয় করতে পারি, ওই যে ভেক্টর ক্ষেত্র। বাতাসের ব্যাগ নির্ণয় করতে পারি, আমি কোন একটা ঘরের মধ্যে তাপমাত্রা নির্ণয় করতে পারি, ওটা হচ্ছে স্কেলার ক্ষেত্র, ওই ঘরটা হচ্ছে তখন স্কেলার ক্ষেত্র। সো এতটুকু বেসিক যদি থাকে মোটামুটি আমরা আগাইতে পারবো। এবার আসি নেবলা, ডেল বা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, সেটা কি বলি। মনে করি আমরা একটু আগে কিন্তু বলছি ফাই অফ এক্স ওয়াই জেড এটা একটা স্কেলার ফাংশন। এটা কি, এটা হচ্ছে একটা স্কেলার ফাংশন। এই স্কেলার ফাংশনটা হচ্ছে কিরকম, ধরি 5x স্কয়ার yz, এটা একটা স্কেলার ফাংশন। কেমনে বুঝছি, এটার মধ্যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কিচ্ছু নাই। ঠিক আছে, সো এটা একটা ফাংশন এবং x y ত্রিমাত্রিক যে কোনো একটা বিন্দুর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার জন্য একটা ফাংশন যেটার মধ্যে x y z আছে, কিন্তু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নাই। সো এইরকম একটা ফাংশনকে আমি যদি বলি x অক্ষ বরাবর অন্তরীকরণ করি, x অক্ষের সাপেক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো ফাই কে, আর সেটার জন্য x অক্ষ বরাবর যদি কাজ করতে চাই তাহলে এখানে আই ক্যাপ দিলাম প্লাস একইভাবে এই ফাইটাকে আমি যদি ডিডিওয়াই করি, তাও আবার ফাইকে ডিডিওয়াই করতেছি কোন বরাবর, ওয়াই এক্সিস বরাবর, তাহলে জে ক্যাপ দিলাম প্লাস একইভাবে ডিডি জেড করছি তাকে ফাইকে, তখন কোন বরাবর, জেড এক্সিস বরাবর কে ক্যাপ দিলাম। তখন আমরা কি করতে পারি, এটার মধ্যে ডিডিএক্স আই ক্যাপ প্লাস ডিডিওয়াই জে ক্যাপ, ডিডিওয়াই জে ক্যাপ প্লাস ডিডিজেড কে ক্যাপ করে, এই যে ফাই 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 যে স্কেলার ফিল্ডটা ছিল, যে স্কেলার ফিল্ড যেটা ছিল, এই স্কেলার ফিল্ডটাকে আমি কমন নিয়ে বাইরে বের করেছি। তাহলে এখানে এবার যে জিনিসটা আসছে, এই যে এখানে একটা ডিডিএক্স আই ক্যাপ, ডিডিওয়াই জে ক্যাপ, ডিডিজেড কে ক্যাপ, যে অপারেটরটা এখানে তৈরি হলো, যে অপারেটরটা এটার মধ্যে তৈরি হলো, হ্যাঁ, ইনটু ফাই আর কি, এই অপারেটরটাকে আমরা একসাথে বলতে পারি ডেল বা নেবলা। এই অপারেটরটাকে একসাথে আমরা কি বলতে পারি, ডেল বা নেবলা। সুতরাং এইটার জন্য, এই লাল কালারের এটার জন্য আমরা বলছি কি, এটা হচ্ছে আমার কি ডেল বা নেবলা ইনটু ইনটু কি দিব, ইনটু ফাই, ইনটু ফাই। সো এই জায়গার মধ্যে এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো নেবলা, এটাকে আমরা বলবো নেবলা। আবার এটাকে আমরা বলতে পারি কি ডেল, এটাকে আমরা বলতে পারি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। ঠিক আছে, সো এই যে ডেল যেটা নিয়ে আমরা কথা বলতে আসছি, এই ডেল এটাকে যদি আমরা বলি ডেল ইকুয়াল, তাইলে আমরা যখন লিখতে যাব তখন ডি লিখবো না, এটাকে কি লিখবো, আংশিক ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যখন আসবে তখন ডি গুলাকে আমরা এভাবে লিখি, ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। একটু বলি, আংশিক ডিফারেন্সিয়েশন বলতে এক্স অক্ষের সাপেক্ষে
ওয়াই অক্ষের সাপেক্ষে, জেড অক্ষের সাপেক্ষে একই জায়গার মধ্যে আংশিক এক্স এক্সিস বরাবর, আংশিক ওয়াই এক্সিস বরাবর, আংশিক জেড এক্সিস বরাবর যদি কাজ করতে চাই একসাথে, তখন এই যে আংশিক ডিফারেন্সিয়েশনের জন্য এগুলাকে আমরা ডিরেক্ট ডি না লিখে ডেল এরকম করে লিখতে পারি। সো এটা হচ্ছে সাধারণ ভেক্টরের মতো, এটা সাধারণ ভেক্টরের মতো কাজ করে, সাধারণ ভেক্টরের মতো কাজ করে। কেন দেখো তো কাজ করে। প্রথমে আমরা যদি বলি অমুক আই ক্যাপ প্লাস তমুক জে ক্যাপ প্লাস সমুক কে ক্যাপ, তাহলে এটা একটা ভেক্টর, এটা কি একটা ভেক্টর। সো আমরা এই যে ডেল যেটা পাইছি না, এটা হচ্ছে নেবলা বা ডেল বা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের মান। এটা আমাদের অনেকগুলা কাজে লাগবে, অনেকগুলো অপারেটর আমি বানাবো, অনেকগুলো বলতে তিনটে অপারেটর, ডাইভারজেন্স বানাবো, গ্রেডিয়েন্ট বানাবো, কার্ল বানাবো। তিনটার জন্যই এই নেবলা বা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা ডেল এটা আমার লাগবে। ঠিক আছে, তো এই মানটা আমরা ম্যাথ করার সময় ইউজ করব, কনসেপ্ট বানানোর সময় ইউজ করব। ডেল, নেবলা বা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, এটা দিয়ে আমরা আরো তিনটা নতুন রাশি বানাবো। তো এটা কোত্থেকে আসছে সেটা দেখাইছি আর কি, সেটা দেখাইলাম। ওকে, এবার আসি যে এখানে আমরা এবার মূল পড়াগুলোর মধ্যে যাচ্ছি। একটু মেনশন করে দিবে সবাইকে, বেশি করে মেনশন করবে। যদি বেশি করে মেনশন করো তাইলে কিন্তু তোমার জন্য থাকবে যে এই যে আমি যে টি শার্টটা গায়ে দিছি ব্রাজিলের, ঠিক আছে, আবার তোমার জন্য যারা তোমরা আর্জেন্টিনা সাপোর্ট করো তোমাদের জন্য এই আর্জেন্টিনার জার্সি আছে। ঠিক আছে, সো বেশি মেনশন করে দিবা। এর আগে যারা করছিল তারা কিন্তু অবশ্যই কি করছে, তারা কি করছে, তারা কিন্তু এই জিনিসগুলা পেয়ে গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা চলো এবার আসি, আমরা ফেসবুকে যাই। ওকে চলো এবার আমরা যাই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল, তিনটাকে আমি একসাথে বলি। গ্রেডিয়েন্ট কাজ করে হচ্ছে স্কেলার ক্ষেত্রের উপর, স্কেলার ফাংশনের উপর। স্কেলার ফাংশনটা যদি ফাই অফ এক্স ওয়াই জেড হয় তাহলে তার উপরেই গ্রেডিয়েন্ট কাজ করে। এক নাম্বার কথা হচ্ছে গ্রেডিয়েন্টের সময় কার উপর কাজ করবে, স্কেলার ক্ষেত্রের উপর কাজ করবে। কিরকম, ডেল ইনটু ফাই, আমি যদি কোন একটা ফাংশনের গ্রেডিয়েন্ট বের করতে চাই, গ্রেডিয়েন্ট অফ ফাই সমান হচ্ছে ডেল ইনটু ফাই, জেনারেল গুণ। জেনারেলি ওই ভেক্টর অপারেটর দিয়ে স্কেলার ক্ষেত্রকে আমরা জেনারেল গুণ করব। জেনারেল গুণ মানে এইরকম, জেনারেল গুণ করছি। ঠিক আছে, আচ্ছা, তো এই গুণটা যদি আমি করি তাহলে আমি কি পাবো এখানে দেখো, ডেল মানে হচ্ছে আমাদের কি, যে ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড ক্যাপ। তার সাথে আমি কি করব, ফাই কে গুণ করব। এই যে ফাই স্কেলার ফাংশনটাকে গুণ করব, তো গুণ করলে কি পাবো আমি, ডেল ফাই ডিভাইডেড বাই ডিএক্স, সরি ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ফাই ডিভাইডেড বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ফাই ডিভাইডেড বাই ডেল জেড ক্যাপ। তার মানে এইটা দিয়ে আমি গ্রেডিয়েন্ট বের করে ফেলবো। এই গ্রেডিয়েন্ট যেটা আসবে এখানে দেখো, অমুক আই ক্যাপ তমুক জে ক্যাপ সমুক কে ক্যাপ, তার মানে এই যে এটা একটা কি আসছে বলো, ভেক্টর রাশি আসছে। কি আসছে, ভেক্টর রাশি আসছে। তার মানে আমি যে স্কেলার ফাংশনটা, স্কেলার ক্ষেত্রটার কথা বলছিলাম, আমি যে স্কেলার ক্ষেত্রের উপরে গ্রেডিয়েন্ট কাজ করবে বলছিলাম, এই স্কেলার ক্ষেত্রকে যখন আমি নেবলা দিয়ে অপারেট করছি তখন সেটা কিসে রূপান্তরিত হয়েছে, গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। এবং গ্রেডিয়েন্টটা কি, কোন রাশি, ভেক্টর রাশি। সো এই যে ভেক্টর রাশি স্কেলার ক্ষেত্রটা
কিসে রূপান্তরিত হয়ে গেছে? ভেক্টরে রূপান্তরিত হয়ে গেছে। আর কোন একটা স্কেলার ফাংশন ক্ষেত্র বা ফাংশন দেওয়া থাকলে তার থেকে গ্রেডিয়েন্ট বের করতে গেলে আমরা জাস্ট এই যে ভেক্টর অপারেটর ন্যাবলা যেটা আছে সেটা লিখবো আর স্কেলার ফাংশনটা লিখবো, লিখে তাকে আবার এক্স অক্ষের সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াই অক্ষের মানে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, জেড অক্ষের সাপেক্ষে অন্তরীকরণ করে ভেক্টর রাশি যেটা আসবে সেটাই হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? এবার আসি এটাতে এবার আমরা যদি যাই ডাইভারজেন্স। ডাইভারজেন্সটা কি রকম? ডাইভারজেন্স কাজ করবে কিন্তু ভেক্টর ক্ষেত্রের উপর কাজ করবে। ভেক্টর ক্ষেত্রের উপর কাজ করবে। ভেক্টর ক্ষেত্র হচ্ছে v of xyz equal vx i cap plus vy j cap plus vz k cap। সাপোজ এরকম একটা ভেক্টর ক্ষেত্র আছে। এই ভেক্টর ক্ষেত্র থেকে যদি আমি কি বের করতে চাই? ডাইভারজেন্স বের করতে চাই। ডাইভারজেন্স টাইপ অফ বি যদি বের করতে চাই কি করতে হবে? ভেক্টর অপারেটর দিয়ে ওই ভেক্টর ক্ষেত্রকে আমরা ডট গুণন করব। ভেক্টর অপারেটর দিয়ে ভেক্টর ক্ষেত্রটাকে ডট গুণন করব। কি গুণন? ডট গুণন। ডট গুণন, ডট গুণ করব আমরা। ঠিক আছে? ডট গুণ যদি করতে চাই দেখি আমরা এখানে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, তার সাথে ডট গুণনে আসবে কে? vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ প্লাস vz k ক্যাপ। সো আমি যদি দুটা ভেক্টরের ডট গুণন করতে যাই না তখন আমি কি পাবো? ডেল ওই যে ax bx, তার মানে ডেল ডেল x ইনটু vx প্লাস ডেল ডেল y অফ by প্লাস ডেল ডেল z অফ bz। তার মানে কি করছি? ax bx প্লাস ay by প্লাস az bz করে এখান থেকে ক্যালকুলেট করে আমি একটা মান পেয়ে যাব। দেখো যেটা পাচ্ছি আমি, যেটা পাইছি এখানে, এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কিছু আছে? নাই। যদি না থাকে তাহলে এটা অবশ্যই কি বলো? এটা একটা স্কেলার রাশি। তার মানে দেখি আমরা ডাইভারজেন্স হচ্ছে একটা স্কেলার রাশি। ডাইভারজেন্স হচ্ছে স্কেলার রাশি, কিন্তু সে কাজ করছে ভেক্টর ক্ষেত্রের উপর, সে কাজ করে ভেক্টর ক্ষেত্রের উপর, কিন্তু সে তৈরি করে স্কেলার রাশি। এই কাজ করছিল স্কেলার ক্ষেত্রের উপর, কিন্তু সে তৈরি করছে ভেক্টর রাশি। তার মানে গ্রেডিয়েন্ট ভেক্টর, ডাইভারজেন্স স্কেলার, ডাইভারজেন্স স্কেলার। ওকে, এবার আসি আমরা তাইলে, এবার এটার কিছু স্পেশাল কেস আছে, তিনটে স্পেশাল কেস আমি বলি। নাম্বার 1, যদি ডেল ডট বি করার পরে মান যদি শূন্য হয়, মান যদি কি হয়? শূন্য আসে। এই যে এই কাজটা করার পরে মান যদি শূন্য আসে তখন এটাকে আমরা বলবো ভেক্টর ক্ষেত্রটি যে ভেক্টর ক্ষেত্র বি, যে ভেক্টর ক্ষেত্র বি নিয়ে কাজ করছিলাম, এই ক্ষেত্রটি কি হবে? এই ক্ষেত্রটি হবে তোমার, এই ক্ষেত্রটি সলিনয়েড হবে। সলিনয়েড, সলিনয়েড মানে চুঙ্গাকৃতি, 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 যেটার চিত্রটা হচ্ছে তোমার এইরকম, এইরকম, এইরকম হবে, এইরকম। ঠিক আছে? আর দ্বিতীয় নম্বরে যদি ডেল ডট বি এর মান যদি ধনাত্মক হয়, ধনাত্মক হয়, তখন ক্ষেত্রটা কি হবে? প্রসারিত হবে। ধনাত্মক হলে ক্ষেত্রটা কি হবে? ধনাত্মক যদি হয় তখন আমরা বলতে পারি কি ক্ষেত্রটা কি হবে বলো? অপসারী, অপসারী হবে। ক্ষেত্রটি অপসারী, এই অপসারী, এই ওয়ার্ডটা ইউজ করতেছি, অপসারী। তার মানে তখন কোন একটা ক্ষেত্র থেকে আমরা এই শীটটা তোমাদেরকে অফলাইনে দিয়েছি, তো দেখো এই ক্ষেত্রটা তখন কি হবে? অপসারী। অপসারী বলতে কোনটা? অপসারী বলতে সেটা এই যে ক্ষেত্রটা এরকম করে বাইরের দিকে বলরেখাগুলো ছড়াই যাবে, বাইরের দিকে বলরেখা ছড়াই যাবে। এটা অপসারী। প্রসারিত হবে, ক্ষেত্রটা প্রসারিত হবে। ক্ষেত্র কি হবে? প্রসারিত হবে, বাড়বে, আয়তন বাড়বে। আর
ঘনত্ব হ্রাস পাবে। কিন্তু যদি এভাবে বলি আবার 3 নম্বরে ডেল ডট বি এর মান যদি লেস দেন 0 হয়, নেগেটিভ হয়, লেস দেন 0 বলতে কি নেগেটিভ হয়, যদি সলিনয়েড মানে তোমার কি ডাইভারজেন্সের মান, তখন ক্ষেত্রটা কি হবে, ওটা ছিল কি অপসারী, আর এটা কি হবে তাহলে অভিসারী হবে, অভিসারী। তার মানে এইটার ক্ষেত্রটা এরকম, বলরেখাগুলো ভিতরের দিকে আসবে, বলরেখা কোন দিকে, ভিতরের দিকে। তার মানে এটা তখন ক্ষেত্র কি হবে, সংকুচিত হবে, আগেরটা প্রসারিত। বলি আবার, যদি এই ডাইভারজেন্সের মানটা যদি শূন্য হয়, ক্ষেত্রটা সলিনয়েড চুম্বাকৃতির। আর যদি ডেল ডট বি এর মান যদি শূন্য হয়, শূন্যের থেকে যদি বড় হয়, তার মানে পজিটিভ হয়, তখন ক্ষেত্র প্রসারিত হবে, ঘনত্ব হ্রাস পাবে, কিন্তু ক্ষেত্রটা কি অভিসারী হবে। ডেল ডট বি লেস দেন 0 হলে তখন কিন্তু ক্ষেত্রটি অভিসারী হবে, সংকুচিত হবে। কি হবে, সংকুচিত হবে। তার মানে ঘনত্ব বৃদ্ধি পাবে। তার মানে 0 পজিটিভ নেগেটিভ, 0 পজিটিভ নেগেটিভ হলে ওই ক্ষেত্রটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। এবার আসি আমরা সর্বশেষ আমরা পড়ব হচ্ছে কার্ল। কার্ল মানে হচ্ছে ঘূর্ণন। কার্ল কাজ করে কিন্তু ভেক্টর ক্ষেত্রের উপর। কিসের উপর, ভেক্টর ক্ষেত্রের উপর। ভেক্টর ক্ষেত্রটা যদি ভি হয়, বি ইকুয়াল ভি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। আচ্ছা, এখন আমি যদি কার্ল বের করতে চাই, কার্ল অফ ভি যদি করতে চাই, তাহলে কি লিখবো, ডেল ক্রস বি, ডেল ক্রস বি। তার মানে আমি যদি এই যে ডেল এবং ভি এর ডট গুণন করছিলাম আগে, এখন কি করতেছি আমরা, ক্রস গুণন করতেছি, ক্রস গুণন যদি আমরা করি, খেয়াল করি, ক্রস গুণন যদি করি, তখন তো আমরা এভাবে করতে পারবো। কিভাবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, কারণ দুইটার মধ্যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কমন, ওই একক ভেক্টর গুলো দিলাম। তারপর ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। তারপর আমরা কি করব, এরপরে ভি এক্স, ভি ওয়াই, ভি জেড। সো এখান থেকে এবার ক্যালকুলেট করে কার্লের মানটা অবশ্যই অমুক আই ক্যাপ প্লাস তমুক জে ক্যাপ প্লাস সমুক কে ক্যাপ, এরকম আসবে। তার মানে এটা একটা ভেক্টর রাশি আসবে। কার্ল কি একটা ভেক্টর রাশি আসবে। আর কার্লের যে স্পেশাল যে কেসগুলো আছে, 1 নম্বরে যদি ডেল ক্রস বি ইকুয়াল 0 হয়, তাহলে এটা কি অঘূর্ণনশীল, আর যদি মানে ঘুরবে না, যদি না ঘুরে, তাহলে এটা সংরক্ষিত থাকবে। 2 নম্বরে যদি ডেল ক্রস বি নট ইকুয়াল 0 হয়, তাহলে এটা কি হবে, এটা ঘূর্ণনশীল হবে। কি হবে, ঘূর্ণনশীল হবে। ঘূর্ণনশীল যদি থাকে, তখন সেটা অসংরক্ষিত থাকবে, বুঝা গেছে, অসংরক্ষিত থাকবে। যাই এগুলো ছাড়াও আরো কিছু কনসেপ্ট এখানে আছে, এই যে শীটের মধ্যে আমরা দিছি। তোমরা যারা শীট পাইছো ভেরি গুড, শীট না পাইলে অফিস থেকে কালেক্ট করে নিবে। আমরা প্রত্যেকটা ক্লাসে যে কম্প্যাক্ট শীটগুলা দিই, এই শীটগুলো ভেরি ইম্পর্টেন্ট। কারণ কম্প্যাক্ট শীট যারা একবার পাইছে, একটা শীটও পাইছে, সে দেখলেই বুঝতে পারবে যে এখানে আসলে এই শীটের মধ্যে কি আছে। ঠিক আছে, তো এবার আমরা যাই, চলো, যে এগুলার উপর বেস করে আমরা এতক্ষণ পর্যন্ত যে কাজগুলা করছি একটু বলি। গ্রেডিয়েন্ট স্কেলার ক্ষেত্রের উপর কাজ করে, ডাইভারজেন্স ভেক্টর ক্ষেত্রের উপর কাজ করে, কার্ল ভেক্টর ক্ষেত্রের উপর কাজ করে। প্রথমে আসে গ্রেডিয়েন্ট যদি করি, গ্রেডিয়েন্ট এখানে তাকাও, গ্রেডিয়েন্টের জি জেনারেলের জি, ডাইভারজেন্সের ডি, ডটের ডি, কার্লের সি, ক্রসের সি, তাহলে জি জি, ডি ডি, সি সি মনে রাখলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর এটা কেমনে করব, এটা হচ্ছে সাধারণ গুণ, জাস্ট এটা স্কেলার ক্ষেত্রকে এটার সাথে গুণ করে দেব।
ডিফারেন্সিয়েশন করা লাগবে ভিতরে। তারপর এখানে ডাইভারজেন্সের ক্ষেত্রে এটার সাথে এটার দুইটা ভেক্টরের ডট গুণন করি। ডট গুণন কেমনে করি? x bx প্লাস ay by প্লাস az bz, এইটা করছি। করার পরে যে রাশিটা আসবে সেই অবশ্যই কি স্কেলার রাশি। সো ভেক্টর ক্ষেত্রের উপর কাজ করে ডাইভারজেন্স স্কেলার রাশি বানায়। আবার কার্লের ক্ষেত্রে আসে ভেক্টর ক্ষেত্রের উপর কাজ করে সি সি, কার্লের সি ক্রসের সি সি সি। সেক্ষেত্রে কি করতে হচ্ছে? জাস্ট ওই দুইটা ভেক্টরের ক্রস গুণনের যে বেসিক ছিল সেটাই। সো এখান থেকে ভেক্টর রাশি আসবে এবং জিরো আসলে সে ঘুরবে না, আর যদি জিরো না আসে সে কি হবে? ঘূর্ণনশীল হবে। ঘূর্ণনশীল হলে সংরক্ষিত থাকবে না, আর অঘূর্ণনশীল হলে সংরক্ষিত থাকবে। জাস্ট এতটুকু বেসিক তোমার লাগবে, ঠিক আছে? এবার আমরা যাই, চলো এবার এই কনসেপ্টগুলোর উপর বেস করে আমরা কয়েকটা ম্যাথ করে আজকে ক্লাস শেষ করব। প্রথমে আমরা যদি বলি এখানে দেওয়া আছে ফাই ইকুয়াল এত 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 বিন্দুতে ফাই এর নতিমাত্রা বা গ্রেডিয়েন্ট বা ডেল ডট ফাই বের করো। তো আমি যদি ডেল ইনটু ফাই যদি বের করতে চাই, ডেল ইনটু ফাই যদি বের করতে চাই, তাহলে কি করব? ডেল মানে হচ্ছে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। তার সাথে আমরা কি করব? ফাই কে গুণ করব। ফাই হচ্ছে 2x z টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y। তাহলে ডেল এর মান বসাইছি ইনটু ফাই। সো এখানে আমরা যে কাজটা করব, ডেল ডেল x 2x z টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y, এই যে আই ক্যাপটা বসাই দিছি প্লাস, তার মানে আমি কি করছি? এটা দিয়ে পুরো ধারে গুণ করছি। এবার এটা দিয়ে পুরো ধারে গুণ করব, বলো ডেল ডেল y, আর এখানে আছে 2x z টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y, আর জে ক্যাপ, এই জে ক্যাপটা দিয়ে দিছি প্লাস ডেল ডেল z কি করব? 2x z টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y, এটাকে আমরা বলবো কে ক্যাপ। সো এবার আমরা জাস্ট কাজ করি, চলো x এর সাপেক্ষে যদি এটারে কাজ করতে চাই, অন্তরীকরণ 2z টু দি পাওয়ার 4 কে বাইরে নিয়ে আসো, x কে ddx করলে কত হয়ে যাবে? 1 মাইনাস x স্কয়ার কে ডেল ডেল x করলে টুয়াইস x, y তো কনস্ট্যান্ট বাইরে বের করে ফেলবো। কনস্ট্যান্ট আগে বাইরে বের করে ফেলছি, তারপর x স্কয়ার কে ডেল ডেল x করলে টুয়াইস x, ঠিক আছে? আর এই জায়গার মধ্যে আমি কি দিছি? i কে প্লাস। এবার বলো y, এখানে তো y টাইপের কিছু নাই, তাহলে এটা কি হবে বলো? 0। আর এখানে y টাইপের একজন আছে, তাহলে x স্কয়ার, এটা হচ্ছে z। এবার বলো প্লাস ডেল ডেল z করতে হবে, তাহলে এখানে হচ্ছে টুয়াইস x, কনস্ট্যান্ট বাইরে বের করে ফেলছো। z টু দি পাওয়ার 4 কে যদি ডেল ডেল z করো, তাহলে 4z কিউব, 4টা সামনে আনছি, z এর উপর পাওয়ার যা আছে তার থেকে এক কমে গেছে, মাইনাস। এবার বলো এখানে z টাইপের কিছু নাই, তাহলে 0। ফাইনালি কি হচ্ছে? এটার মধ্যে পাচ্ছি আমরা 2z টু দি পাওয়ার 4 মাইনাস 2xy, যেটাকে আমরা বলবো i ক্যাপ প্লাস মাইনাস x স্কয়ার j ক্যাপ, তারপর প্লাস এখানে কি করব? 8xz কিউব কে ক্যাপ। এটা আমরা পেয়ে গেছি। সো এখন যদি আমাকে বলে এত এত বিন্দুতে, এত বিন্দু মানে এটা x এর মান, এটা y এর মান, এটা z এর মান। সো আমরা কি করব? 2 -2 এবং -1, এই বিন্দুতে যদি আমরা কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি লিখব বলো? 2 ইনটু z এর মান কত? -1 টু দি পাওয়ার 4 মাইনাস, বলো 2 x এর মান কত? x এর মান হচ্ছে 2, y এর মান কত? -2 -2
তারপর এই জায়গার মধ্যে কি আছে আই ক্যাপ মাইনাস এক্স এর মান হচ্ছে 2 স্কয়ার জে ক্যাপ প্লাস 8 ইনটু এক্স এর মান হচ্ছে 2 আর জেড এর মান হচ্ছে আমার কত -1 কিউব কে ক্যাপ। সো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে দেখো 2 মাইনাস কত এখানে 4 8 তাহলে মাইনাস মাইনাস প্লাস 8 এখানে আছে আই কে তারপর এখানে আছে এবার কত -4 জে ক্যাপ তারপর ওখানে আছে কত 16 তারপর মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এটা মাইনাস কে ক্যাপ ফাইনালি आंसर হবে কত 10 আই ক্যাপ তারপর কি হবে -4 জে ক্যাপ তারপর কি হবে -16 কে ক্যাপ এই যে এটা আসছে এটাই হচ্ছে আমার কি आंसर তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত যে কাজটা করছি এটা হচ্ছে মূলত কি জাস্ট মানে এটার সাথে এই ভেক্টর অপারেটরের সাথে স্কেলার ক্ষেত্রটাকে আমরা গুণ করছি নরমাল গুণ করছি যে সেটা দিয়ে এটার গুণ এটা দিয়ে এটার গুণ এটা দিয়ে এটার গুণ কিন্তু করার সময় ভিতরে অন্তরীকরণের অ্যাপ্লিকেশন আছে ঠিক আছে ওকে তাইলে এইটাই হচ্ছে আমার आंसर এবার আসো এত এত বিন্দুতে অভিসারিতা বা ডাইভারজেন্স নির্ণয় করো ডাইভারজেন্স যদি বের করতে চাই তাহলে ডেল ডট ওই ভেক্টর ক্ষেত্রটা ডাইভারজেন্স মানে কি বলছিলাম ডাইভ অফ ওই ভেক্টর ক্ষেত্র যদি আমি করতে চাই তাহলে ডেল ইনটু এ সো ডেল ইকুয়াল আমরা ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ এইটার সাথে এবার আমরা কি করব এ কে ডট গুণন করব এ কত বলো 3xy z স্কয়ার আই ক্যাপ তারপর প্লাস 2xy কিউব জে ক্যাপ তারপর বলো মাইনাস x স্কয়ার yz কে ক্যাপ সো এখন এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর ভেক্টর দুইটাকে যদি আমি ডট গুণন করতে চাই কি লিখবো ডেল x এখানে আছে কত 3xy z স্কয়ার প্লাস ডেল y কি লিখবো 2xy কিউব তারপর বলো ডেল z কি লিখবো মাইনাস x স্কয়ার yz তার মানে কি ax bx প্লাস ay by প্লাস az bz লিখে ফেলছি করার পরে এবার জাস্ট অপারেশন করো x এর সাপেক্ষে তাহলে 3yz স্কয়ার এই x কে ddx করলে 1 হয়ে যায় প্লাস এখানে কি লিখব 2x সামনে আসো আর y কিউব কে যদি dy করা হয় তাহলে কি আসবে 3 সামনে আসবে y এর পাওয়ার যেটা ছিল সেটা 1 কমে যাবে প্লাস মাইনাস করে দাও আর z আছে তাহলে x স্কয়ার y টা সামনে আসবে z কে ddz করলে 1 হয়ে যাবে সো এখানে এই x 1 হয়ে গেছে বাকিটা কনস্ট্যান্ট বাইরে হয়ে গেছে এই y টাকে 3y স্কয়ার হয়েছে বাকিটা বাইরে হয়েছে তারপর ওখানে z টা 1 হয়ে গেছে বাকিটা বাইরে হয়েছে সো এই জায়গার মধ্যে কি লিখবো 3yz স্কয়ার প্লাস 6xy স্কয়ার ঠিক আছে তারপর হচ্ছে মাইনাস x স্কয়ার y এবার আমরা কি করব এই যে 1 1 বিন্দু এখানে বসাই দিব বসাইলে 3 y এর মান হচ্ছে -1 z এর মান হচ্ছে আমার কত 1 স্কয়ার প্লাস 6 x এর মান হচ্ছে 1 বসাই দিব y এর মান হচ্ছে কত -1 এর উপর হোল স্কয়ার মাইনাস x এর মান হচ্ছে 1 স্কয়ার y এর মান হচ্ছে -1 ঠিক আছে সো ক্যালকুলেটরে দিয়ে আমরা ক্যালকুলেট করি চলো ক্যালকুলেটর লাগবে না 3 তাহলে -3 তারপর এখানে প্লাস 6 হ্যাঁ স্কয়ার প্লাস হয়ে গেছে
মাইনাস, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে 1, তাহলে কি হচ্ছে 7, তাহলে কত 4, এটাই আমার आंसर। সো ডাইভারজেন্সের মান কত আসছে, ওই বিন্দুতে 4 আসছে। বলো 4 যদি আসে তাহলে এটা কি প্রসারিত হচ্ছে না সংকুচিত হচ্ছে? পজিটিভ 4 আসছে, তাহলে এটা প্রসারিত হবে, ঠিক আছে, এটা কি প্রসারিত হবে, সেই মানটা আমরা বের করে ফেলছি। তার মানে ডাইভারজেন্স করতেছি মানে ডট গুণ, আর এর আগে গ্রেডিয়েন্ট করছে মানে জেনারেল গুণ, নরমাল গুণ, তবে ভিতরে কি আছে, ওই যে অন্তরীকরণের কাজ আছে। এবার আসো আমরা যদি এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বি এর মান কত হলে এই ভেক্টর ক্ষেত্রটা সলিনয়েড হবে, সলিনয়েড হবে। আচ্ছা বলো সলিনয়েড কখন হয়? সলিনয়েড, সলিনয়েড হবে যদি, যদি কি হয়, সলিনয়েড হবে যদি ডেল ডট বি ইকুয়াল 0 হবে। এখন আসো ডেল হচ্ছে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল এর মান বসাচ্ছি, ডেল ডেল ওয়াই জে ক্যাপ, ডেল ডেল জেড কে ক্যাপ, তার সাথে আমি এবার ডট গুণ করতেছি এই ক্ষেত্রটাকে, ভেক্টর ক্ষেত্রটাকে, কি ছিল সেটা, x প্লাস 3y আই ক্যাপ প্লাস by মাইনাস জেড জে ক্যাপ প্লাস প্লাস x মাইনাস টুয়াইস জেড কে ক্যাপ, এটার সাথে এটাকে ডট গুণন করে মানটা কি হইতে হবে, শূন্য হলেই তো সে সলিনয়েড, সে সলিনয়েড বা সলিনয়েডাল, সলিনয়েডাল, সলিনয়েডাল হবে, সলিনয়েডাল, সলিনয়েডাল হবে। আচ্ছা বলো এবার এটা ইকুয়াল যদি আমি এই যে x bx, তার মানে ডেল ডেল x, এখানে কি লিখবো x প্লাস 3y প্লাস ডেল ডেল y, আর ওই পাশে আছে by মাইনাস জেড, by মাইনাস জেড প্লাস ডেল ডেল জেড, আর ওই পারে কি আছে x মাইনাস টুয়াইস জেড ইকুয়াল কত 0। সেই ক্ষেত্রে দেখো এখানে x x x x, তার মানে কি এই যে x এর সাপেক্ষে কাজ করতেছে 1 প্লাস এখানে x টাইপের কিছু নাই 0 প্লাস এখানে y টাইপের আছে, তাহলে b সামনে চলে আসবে, y কে dy করলে 1 মাইনাস 0, কারণ এখানে y টাইপের কিছু নেই। এবার আসো এরপরে প্লাস ডেল ডেল z করতেছে x কিছু নাই, মানে এখানে x আছে z নাই 0, মাইনাস 2 z আছে, তাহলে 2 সামনে বসে যাবে আর z টা 1 হয়ে যাবে ইকুয়াল কত 0। সেই ক্ষেত্রে এটার মধ্যে আসতেছে কত b, আর এখানে 1 ওটা মাইনাস, মাইনাস 1 মাইনাস 1 আর কিছু নাই ইকুয়াল 0। সুতরাং b এর মানটা কত হবে 1, b এর মান যদি 1 হয়, এই b এর মান যদি আমার কত হয় 1 হয়, এই b এর মানটা যদি আমার 1 হয়, তখনই কিন্তু এই ভেক্টর ক্ষেত্রটা কি হবে সলিনয়েডাল হবে, এটাই आंसर, ঠিক আছে। এবং সর্বশেষ আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথ হচ্ছে এটাই, তার মানে দেখাও যে আর ইকুয়াল এত এত ভেক্টর ক্ষেত্রটি অগুণনশীল, সেটা দেখাইতে হবে। তবে অগুণনশীল, গুণনশীল, সংরক্ষণশীল, অসংরক্ষণশীল এগুলো আসলেই আমরা কার্ল বের করব। কার্ল মানে হচ্ছে ডেল ক্রস ভি, ডেল ক্রস ভি। তো ডেল ক্রস ভি যদি আমি কাজ করতে চাই কি লিখবো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আর এখানে লিখবো ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, এবং এখানে আমি লিখবো এখানে কি আছে আই আই ক্যাপ, তাই শক হচ্ছে cos 5t, আর এখানে কি আছে sin 5t, z অ্যাক্সিস বলার কিছু নেই 0। সেই ক্ষেত্রে আই ক্যাপ কে নিব কলাম বাদ সারি বাদ, তাহলে এখানে কি হবে dy 0, তার মানে তো 0ই হয়ে যাবে, হ্যাঁ 0 কে যদি dy করি 0 মাইনাস ddz, ddz কত sin 5t, তারপর মাইনাস জে ক্যাপ কে নিব কলাম বাদ সারি বাদ, এটা গুণ করব এটা গুণ করব, মানে 0 মাইনাস এটা গুণ করব যে ডেল ডেল জেড cos 5t,
তারপর কে ক্যাপকে নিব প্লাস কে ক্যাপ, কলাম বার সারি পান, এটা গুণ মাইনাস এটা গুণ, ডেল ডেল এক্স অফ সাইন 5t মাইনাস ডেল ডেল ওয়াই cos 5t। দেখো এই জায়গার মধ্যে একটু খেয়াল করো, এটা জিরো, এটা জেড আছে বাট এখানে জেড টাইপের কিছু নাই, টি আছে, তার মানে আই ক্যাপ এটাও জিরো দ্যাট মিন্স এটা জিরো মাইনাস জে ক্যাপ এখানে জিরো বাট এখানে জেড আছে, এখানে কিছু নাই, এখানে জেড টাইপের কিছু নাই, তাহলে এটাও জিরো। আবার ওই জায়গার মধ্যে প্লাস কে ক্যাপ, আর এখানেও এক্স আছে বাট এখানে তো এক্স টাইপের নাই, ওয়াই আছে, এখানে ওয়াই টাইপের কিছু নাই, তার মানে এটাও আমার কি আসবে জিরো। তার মানে হচ্ছে জিরো আই ক্যাপ জিরো জে ক্যাপ জিরো কে ক্যাপ, তার মানে এটা কি জিরো নাল ভেক্টর। যদি নাল ভেক্টর হয় ডেল ক্রস বি ইকুয়াল যদি জিরো হয় সে অগুণনশীল, সে ঘুরবে না, তখন সে সংরক্ষণশীল, অর্থাৎ সে রক্ষণশীল, সে ঘুরবেই না। ফাইনালি আমরা পুরা ভেক্টর চ্যাপ্টারটা ফাইনালি আমরা শেষ করছি। হ্যাঁ, এবং এটা একটা চ্যালেঞ্জ ছিল। আমরা 26 ব্যাচে এই ভেক্টর ক্লাস নিয়েছি 20 ক্লাস, আমরা 25 ব্যাচে ভেক্টর নিয়েছি 23 ক্লাসে, আর 27 ব্যাচে ভেক্টর নিয়েছি আমরা 16 ক্লাসে, আর তোমাদেরকে আমরা ভেক্টর নিয়েছি 8 ক্লাসে। সম্পূর্ণ জিনিসগুলো গুছাই দিছি, আমরা ফ্রি ক্লাসে পুরো একটা অধ্যায় আমরা শেষ করছি। ঠিক আছে, ফাইনালি আজকের মতো এই ক্লাস পুরো ভেক্টরটা আমরা শেষ করছি। তোমরা যারা আগের ক্লাস মিস করছো সবগুলা ক্লাসেই কিন্তু আমাদের গ্রুপে আছে, ইউটিউবে আছে, এই ক্লাসগুলোও আমি ইউটিউবে দিব। হ্যাঁ, আর আগামী এই চ্যাপ্টারের উপর আগামী রবিবার তোমাদের এক্সাম থাকবে, মেগা এক্সাম থাকবে, এবং এই এক্সামে যারা ভালো করবে তাদের জন্য ভালো মানের প্রাইজ থাকবে। ঠিক আছে, সবাই ভালো করে প্রিপারেশন নাও, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই ভেক্টর চ্যাপ্টারের আরো যে অ্যাডভান্স টাইপের টপিক যেগুলো থাকবে সেগুলো আমি ছোট ছোট ভিডিও ক্লিপ করে তোমাদের জন্য আপলোড করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।